আমরা একটু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে হচ্ছে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমরা আগের দিন মোমেন্টামে শেষ করছিলাম। আমরা হচ্ছে মোমেন্টাম পড়বো, আর মোমেন্টামের সাথে আমরা আরো কিছু টার্ম আছে, ইম্পর্টেন্ট কিছু টার্ম, ওই টার্ম গুলো আমরা একটু শিখবো আর কি, ঠিক আছে? তো প্রথমে আসলে হচ্ছে মোমেন্টাম, আমরা লাস্ট দিন যে জায়গায় শেষ করছিলাম সেটা ছিল যে আমাদের মোমেন্টাম বলতে আমরা কি বলছিলাম, যে কোনো একটা অবজেক্ট কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করতেছে, তাই না? তার ম্যাস এবং তার কারেন্ট যে ভেলোসিটি, এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা মোমেন্টাম পেয়ে যাব। বুঝা গেছে? তো হ্যাঁ। আমরা এরকম একটা ইকুয়েশন বা এরকম একটা জিনিস আমরা পড়ছিলাম। আরেকটা জিনিস আমরা বলছিলাম যে সাপোজ ধরো তোমার ইনিশিয়ালি তোমার ভেলোসিটি সাপোজ ছিল ইউ, কিছুক্ষণ পর হলো ভি, ধরো টি টাইম পর। তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে তোমার ইনিশিয়ালি তোমার মোমেন্টাম ছিল এম ইউ, ফাইনালি তোমার মোমেন্টাম হলো এম ভি। তাহলে তো মোমেন্টামের কতটুকু চেঞ্জ হলো? এম ভি মাইনাস এম ইউ। আর এটাকে আমরা বলবো মোমেন্টামের চেঞ্জ, এটাকে আমরা বলবো মোমেন্টামের চেঞ্জ। আর এইটাকে আমি যদি টাইম, এই যে যে টাইমটা রাখছি সেটা দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এরকম কিছু একটা পাবো, তাই না? এরকম। এবং তারপর আমরা এখান থেকে বলছিলাম যে ওকে, তার মানে হচ্ছে চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়ালস টু এফ, রাইট? যেটার কথা আমরা হ্যাঁ। বলছিলাম লাস্ট ক্লাসে, আমরা এই পর্যন্তই থামছিলাম। এখন আমরা আরো কিছু জিনিস আসলে এখান থেকে দেখবো। যেমন আমরা আরেকটা জিনিস এখান থেকে যেটা দেখতে পারি, সেটা সেটা হচ্ছে যে ধরো আমরা যেহেতু এখান থেকে আমরা পাইলাম যে ডেল পি বাই টি ইকুয়ালস টু এফ, তাহলে কিন্তু আমরা লিখতে পারি ডেল পি ইকুয়ালস টু এফ ইনটু টি, রাইট? আচ্ছা, আমরা এই কোয়েশনটা নিয়ে আমরা আজকে একটু ডিটেলস আলোচনা করব, যে এই কোয়েশনের বেশ কিছু সিগনিফিকেন্স আছে। প্রথম কথা হলো, এই যে ফোর্সটা, এই ফোর্সটা যদি খুবই অল্প টাইমের জন্য কোনো একটা অবজেক্টের উপর তুমি অ্যাপ্লাই করো, বাট ইটস ভ্যালু ইজ হিউজ। সাপোজ তুমি ধরো এই যে র্যাকেট খেলছো কখনো, র্যাকেট খেললে আমরা কি করি, যে র্যাকেট দিয়ে আমরা কর্ককে হচ্ছে হিট করি। তখন কিন্তু আমরা খুবই অল্প টাইমের জন্য ফোর্স অ্যাপ্লাই করি, খুবই অল্প, লাইক সামথিং মিলি সেকেন্ড অর মাইক্রো সেকেন্ড, very few time the force acts on the object for a very few time, like 1 millisecond or 10 millisecond or microsecond. But the applied force is actually huge. It's something kilonewton or it's something mega newton. Okay, so the value of force is huge, but its activity is very low time. ক্লিয়ার? সো তখন আমরা যেটা বলি, তখন আমরা এই ফোর্সটাকে একটা নাম দিই। এই ফোর্সটাকে তখন বলা হয় ইম্পালসিভ ফোর্স। ক্লিয়ার? যেই ফোর্সটা জি। আমরা ভ্যালুর দিক থেকে হবে খুবই বেশি, ইটস ভ্যালু ইজ ভেরি হিউজ, বাট অ্যাপ্লাইজ ফর এ ভেরি শর্ট টাইম, সেটাকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স। সো এই ইম্পালসিভ ফোর্স, এটার ভ্যালু কিন্তু ভেরি হিউজ, মেগা নিউটন অর কিলো নিউটন। দেন ইফ ইট ইজ মাল্টিপ্লাইড বাই দি শর্ট টাইম for which it has been applied, then you will get F into T. This term actually equals to the change of momentum. It is also called it is also called impulse of force. It is also called impulse of force. ওকে, তাহলে এই যে ভেরি হাই ভ্যালুর যেই ফোর্স, when you multiplied it with very short time t, then you get a term which is called impulse of force, and the force is called impulsive force. কথা বুঝে গেছে? টার্ম দুটো অনেক কাছাকাছি, দ্যাটস ওয়াই তোমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বললাম আর কি। জিনিসটা কি পুরোটা হুম। বুঝছো? হ্যাঁ, ইম্পালসিভ ফোর্স নেই। ঠিক আছে? ওয়েট, আচ্ছা ভাই, ইম্পালস অফ ফোর্স হচ্ছে যে ইম্পালসিভ ফোর্সটা থাকে ওটার সাথে টাইমটা এ মাঝখানে থাকে। মাল্টিপ্লাই করলে যেটা পাবা, তো ইট ইজ অ্যাকচুয়ালি নট এ ফোর্স। ওকে, সো ওকে। কনফিউজড হও না, দুটো কিন্তু এক জিনিস না আর কি। ইম্পালসিভ ফোর্সের ইউনিট কত হবে? নিউটন বা মেগা নিউটন, কিলো নিউটন। বাট ইম্পালসিভ ফোর্স হবে কত? নিউটন সেকেন্ড অর সামথিং, ওই টাইপ কিছু। বুঝতে পারছো? So you can differentiate them using proper unit. Their units are different, but their names are too close আর কি। So একটা হচ্ছে তোমার ইম্পালসিভ ফোর্স, আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, তো ডিফারেন্ট জিনিস। বুঝতে পারছো? লাস্টে কি বললাম ভাইয়া? মানে লাস্টে দুটো শুনি। দুটো ডিফারেন্ট জিনিস আর কি, ইউনিটও ডিফারেন্ট। আচ্ছা। হুম। ঠিক আছে? তাও মনে হয় এটা না বুঝার আর কোনো কারণ নাই আর কি। তো না, এখন বুঝতে পেরেছি।
এটা বোঝার কথা আর কি, ঠিক আছে। So, তোমার বইতেও কিন্তু এগুলাই লেখা আছে, ঠিক আছে। সো তোমার বইটাও যদি তুমি পড়ো তাহলে তুমি দেখতে পারবা যে তোমার বইতেও কিন্তু এই দেখো ইম্পালস, ঠিক আছে। ওইটাকে ইম্পালসিভ ফোর্স অফ ফোর্স অথবা ইম্পালস অফ ফোর্স অথবা ইম্পালস, শুধু ইম্পালস নামেও ডাকা হয়, বুঝতে পারছো। এগুলা বইতেও লেখা আছে কিছুটা, বাট আমি আমার মতো করে বললাম। সো তুমি এই যে ইম্পালস অফ ফোর্স যেটা বলছিলাম আমি, তা বুঝতে পারছো। হুম। আচ্ছা, সো আমার মনে হয় যে জিনিসগুলো বুঝছো। সো আমরা একটা ম্যাথ দেখি। এ কার অফ ম্যাস 600 কেজি ইজ মুভিং এট 50 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য মোমেন্টাম। মোমেন্টাম কত হবে? 600 × 15, সো কেজি মিটার পার সেকেন্ড। Clear. The driver accelerates gently so that a force of 30 Newton acts on the car for 10 seconds. 30 Newton force apply করা হয়েছে 10 সেকেন্ড জন্য। Calculate the impulse of force. So impulse of force should be 30 into 10. বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, Calculate the বুঝতে পেরেছি। impulse of force. Calculate the impulse of force, এটা পেয়ে গেলাম। Calculate the momentum of the car after accelerating force has acted on it. তাহলে মোমেন্টাম আমাদের বের করতে হবে আফটার এক্সিলারেটিং ফোর্স। তাহলে খেয়াল করে দেখো, তোমার এখান থেকে ইম্পালস অফ ফোর্স যেটা বের করছো, ইট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম। So change of momentum equals to final momentum minus initial momentum. So the final momentum should be হুম। equals to initial momentum plus impulse of force. Initial momentum এখানে কত ছিল? 600 into 15. সিক্স Okay. 600। Plus impulse of force, you get 300 Newton. So 9,000 plus 300. So the answer should be 9,300 kg meter per second. Clear? হুম। এই যে আমি যেটাই ক্লিয়ার বলছিলাম ভাইয়া। যে মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, অ্যান্ড ইম্পালস বা ইম্পালস অফ ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড। ঠিক আছে। জি ভাইয়া, এখন বুঝেছি। আচ্ছা, বাসায় এই ম্যাথ দুটো করবা। বাসায় স্ক্রিনশট নিয়ে নিব। এইটা হচ্ছে তুমি এই ম্যাথটা তুমি করবে আর কি, ঠিক আছে। দেখছি তুমি কি তোমাকে, পাঠিয়ে দিচ্ছ না তুমি একটা? আচ্ছা, আমি পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পাঠিয়ে দিচ্ছি, তো তুমি ওখান থেকে ওই ম্যাথগুলো করো। আচ্ছা, এখানে আর পড়া কিছু না, এগুলো আমি তোমাকে পড়াইছি। সো এখানে পড়া কিছু না, আমরা এই ম্যাথটা একটু দেখি, ঠিক আছে। এখানে বলছে যে crash tests allow scientists to investigate the force on passengers during collisions. In the first test, a car traveling at 15 meters per second crashes into a wall. Figure 3.17. The crash test dummy, which has a mass of 70 kg, comes to a stop in 0.03 seconds. In the second test, the car is fitted with an airbag so that the dummy takes 5 times longer to come to a stop. What force are acting on the dummy in both tests? তো কি রকম ফোর্স আসলে ডামিগুলোর উপর অ্যাপ্লাই করছে? তো ফার্স্ট টেস্টে তুমি দেখো 15 মিটার পার সেকেন্ড ওয়ালের উপর অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে 70 কেজি ছিল, comes to a stop in 0.03 seconds. So everything is given. Velocity 50 meter per second দেওয়া আছে, then 70 কেজি mass given, কতটুকু সময়ের মধ্যে স্টপ হচ্ছে 0.03 সেকেন্ড সেটাও তোমাকে দেওয়া আছে। ওকে, সো এভরিথিং গিভেন, এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে আমাদের জাস্ট 5 টাইমস লঙ্গার টাইম, সো টাইম শুড বি 0.03 ইন্টু 5, সো 0.15 সেকেন্ড। সো আমরা ম্যাথ গুলো একটু দেখি। এখানে তোমাদের সব চার্ট করে দেওয়া আছে, যেগুলো আমি তোমাকে মুখে বলছি। তো তুমি কিন্তু ইজিলি এখান থেকে ফোর্স বের করতে পারবা। কিভাবে? ফোর্স আমরা কি বলছিলাম, ইকুয়ালস টু দা rate of change of momentum. Rate of change of momentum should be change of momentum divided by time. So change of momentum should be final momentum minus initial momentum. Final momentum should be 17 into 15. Okay, 17 হ্যাঁ। into 15. So for first test, the force should be 17 into 15 divided by 0.03, and for second test, it should be 17 into 15 divided by 0.15. কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো এই দুটো থেকে তুমি এটা কি ফ্যাস বুঝতেছো ছিল বলো বাট তো, হ্যাঁ, কোন ক্ষেত্রে ডাটা ফোর্স বেশি? সেকেন্ড টেস্টে ফোর্স বেশি নাকি ফার্স্ট টেস্টে ফোর্স বেশি? ফার্স্ট টেস্টে ফোর্স বেশি। সো এই কারণে বোঝা যাচ্ছে যে তোমার এইখান থেকে তুমি কি ডিসাইড করতে পারো, আসলে এখান থেকে তুমি অনেক কিছু ডিসাইড করতে পারো। কারণ তোমাকে এখানে বলা হয়েছিল কি বলতো, বলা হয়েছিল যে তোমার এখানে ওরা কি করতেছে, সায়েন্টিস্টরা একটা ক্র্যাশ টেস্ট করতেছে, যেটার মাধ্যমে আসলে প্যাসেঞ্জাররা কলিশনের সময় আসলে তার প্যাসেঞ্জারদের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। বুঝা যাচ্ছে আমার কথা? তো প্রথম ক্ষেত্রে দেখা গেছিল যে গাড়িটা মানে হ্যাঁ। তোমার হচ্ছে যখন 50 মিটার পার সেকেন্ড প্যাকেটটা ওয়ালের দিকে যাচ্ছে, তখন একটা 70 কেজি ডামি যখন রাখছে, তখন 0.03 সেকেন্ডের মধ্যে স্টপ হয়েছে, এবং সেই ক্ষেত্রে তোমার ফোর্সটা কিন্তু বেশি। বাট সেকেন্ড ক্ষেত্রে যখন তুমি একটা এয়ার ব্যাগ রাখছো ডামি হিসাবে, তখন কিন্তু ফোর্স একটু কমে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এয়ার ব্যাগের ক্ষেত্রে আসলে তোমার কি হবে, ইট 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 উইল রিডিউস দ্য চান্স অফ ইনজুরি, রাইট, অর রিস্ক অফ ইনজুরি। হুম। ক্লিয়ার? এই জিনিস এগুলা কিছু মানে হুম। তোমার ডিসাইড করা হয় এই আর কি। আচ্ছা, এই ম্যাথ গুলো হোমওয়ার্ক করবে। দেখাচ্ছি।
এটাও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা একটু নিচের দিকে আসি। মোমেন্টাম ইন এ কলিশন, আসলে কলিশন এবং কলিশনের সময় মোমেন্টাম গুলা কিভাবে কি কাজ করে এইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। আচ্ছা এটা আমি হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, সো এইখানে আমরা কলিশন নিয়ে আসলে যখন কথাবার্তা বলবো, কলিশন আসলে আহ ব্যাপারটা আসলে কি, বা এখানে আসলে ব্যাপারটা কি ঘটে, এইটা আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। এটা এই টপিকটার নামটা আমি একটু স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিই। এই টপিকটার নাম হচ্ছে আসলে ল অফ কনজারভেশন, অফেন, হ্যাঁ। কনজারভেশন অফ মোমেন্টাম। এটা আসলে একটা ল। যেমন তোমার এনার্জির একটা ল আছে যে এনার্জি কখনো তোমার কখনো পুরোপুরি আসলে ওয়েস্ট হয় না, ওইরকম টাইপের একটা ল অফ কনজারভেশন মোমেন্টাম, যেটা বলে যে মোমেন্টাম, টোটাল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম অফ সিস্টেম অলওয়েজ রিজার্ভ। বুঝতে পারছো? টোটাল অ্যামাউন্ট অফ মোমেন্টাম অফ এ সিস্টেম অলওয়েজ শুড বি রিজার্ভ। বুঝতে পারছো? শুড না, মাস্ট বি রিজার্ভ। এটা আসলে কিভাবে প্রিজার্ভ, এটা আমরা কিভাবে বলি জিনিসটা। সাপোজ ধরো, খেয়াল করো, সাপোজ তুমি একটা সিস্টেম নিয়ে কাজ করছো, যে সিস্টেমটা এরকম, যে সিস্টেমের মধ্যে আসলে তোমার দুইটা অবজেক্ট আছে। সাপোজ ধরো, ফিগার কি তাহলে বুঝবা, ধরো এটা একটা, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ঠিক আছে। ও এর ম্যাচ হুম ধরো হচ্ছে M1, এর ম্যাচ ধরো হচ্ছে M2। এ ধরো সামনের দিকে একটা U1 ভেলোসিটিতে হচ্ছে, আর এ ধরো সামনের দিকে একটা ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন ইটস ভেলোসিটি ইজ U। ঠিক আছে। তো এই সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি এখন বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, সাপোজ তুমি এইটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করো নাই, তারা যাচ্ছে। এখন ধরো সাপোজ, আমি বললাম যে U1 গ্রেটার দেন U2, তাহলে কোনো একটা টাইমে গিয়ে কিন্তু এ এ কিন্তু একে কি করবে বলো তো, একটা ধাক্কা দিবে, তাই না, বা থার্স্ট একটা অ্যাপ্লাই করবে। অর্থাৎ এদের মধ্যে কি হবে, একটা কলিশন হবে। বুঝতে পারছো? এবং কলিশনের পর যখন এদের মধ্যে মাঝপথে কোনো একটা জায়গায় কলিশন হবে, কলিশনের পর কিন্তু এদের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে যে ও M2 মেসেজ, যেটা ও হচ্ছে যে একটা চেঞ্জ ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করবে V2, আর M1 মেসেজ একটা অবজেক্ট, সে সামনের দিকে V1 ভেলোসিটি নিয়ে মুভ করবে। কথা বুঝা গেছে? V1 প্লাস, আচ্ছা হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমরা এই ক্ষেত্রে যেটা বলবো, যেটা সেটা হলো, এটাকে মুভ করা যায় না উপরের দিকে। আচ্ছা দাঁড়াও দেখি। হ্যাঁ পাইছি। এইটাকে আমরা যেভাবে বলতে পারি, যেটা সেটা হচ্ছে যে, এইটাকে আমরা কিভাবে বলতে পারি বলতো। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে যে, আমরা যে প্রথম ফার্স্ট কেসে বা সিস্টেমটার ক্ষেত্রে আমাদের যে টোটাল মোমেন্টাম ছিল কলিশনের পূর্বে, টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, কথা বুঝতে পারতেছো? টোটাল হ্যাঁ, মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টু, এখান থেকে হবে টোটাল মোমেন্টাম আফটার কলিশন। অর্থাৎ এই দুটো একদম ইকুয়াল হবে। অর্থাৎ বুঝতে পারতেছো আমার কথা? ই- হ্যাঁ আমি শুনতে টোটাল পারছি। মোমেন্টাম অলওয়েজ উইল বি preserved. So, for the first condition, total momentum before collision was what? M1 into U1, M2 into U2, right? And after হুম collision, M1 V1 into V2. এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা কিন্তু অলওয়েজ ট্রু ফর এনি টাইপ অফ কলিশন। Actually, there are two types of collision. One is elastic collision, and the one is inelastic collision. ওগুলো আমরা হয়তো তোমাদের নাই পড়াবো না, but for any type of collision, it is true. কথা বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, বাট কয়েকটা মানে কি বলবো, সেম ভেলোসিটি দিয়ে ছিল না, আগে পড়েছিলাম। সেম মানে কলিশন হলে সেম ভেলোসিটিতে আগাবে, এরকম কিছু ছিল যে, আচ্ছা আমি তোমার কোশ্চেন বুঝি নাই। তো এইগুলা মানে হয়তো তুমি হয়তো ম্যাথের কথা বলতেছো, আচ্ছা আমরা ম্যাথে গেলে দেখবো। বাট এইটা ট্রু, এই লটা ট্রু, শেষ। এই লটা অবশ্যই ফলো আচ্ছা করবে। হ্যাঁ এটা এখন ভেলোসিটি কি হবে না হবে, ইট ডিপেন্ডস। ঠিক আছে, ওটা ডিপেন্ড করে তুমি কোথায় কাজ করতেছো, ম্যাথ কিরকম। এটা কি খুব হাই একটা ম্যাথ হচ্ছে M1, আর M2টা কি ভেরি লো, নাকি দুটা কাছাকাছি, নাকি, বুঝতে পারতেছো তো? ইট ডিপেন্ডস। হুম হুম বাট এই এই কন্ডিশনটা ট্রু ফর এনি টাইপ অফ কলিশন, ফর এনি কেস। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার হ্যাঁ যদি হও, তাহলে এখানে তো ছবি টবি দেওয়া আছে, আমরা ছবি টবি না গিয়ে আমরা একটা ম্যাথে যাবো। যেমন এখানে ম্যাথটা আছে দেখো। ডিউরিং এ গেম অফ সুইং বল, এ প্লেয়ার হিটস দ্য বল হরিজন্টালি উইথ এ র্যাকেট। Mass of tennis racket 3 kg. Ball velocity of tennis racket before it strikes the ball 20 meter per second. Velocity of tennis racket after it strikes the ball
18 meter per second. Mass of tennis ball 0.25 kg. Velocity of tennis ball before the racket strikes it 0 meter per second. So find the momentum of racket before the collision and after the collision. Before the collision it should be 3 into 20. After the collision it should be 3 into 18. বুঝা গেছে? And momentum of the ball after collision. Momentum of the ball after collision. এখন after collision তুমি যদি বলের momentum বের করতে চাও সেই ক্ষেত্রে তোমার you have to calculate velocity of tennis ball after the racket strikes. বাট এটা তোমাকে দেওয়া নাই, তুমি ক্যালকুলেশন করে করতে হবে। কিভাবে করবা? সেই প্রিভিয়াস ফর্মুলা যে তোমার কলিশন করার আগে দাঁড়া এক মিনিট, হ্যাঁ, কলিশন করার আগে তোমার টোটাল মোমেন্টাম কত ছিল? কলিশন করার আগে তোমার টেনিস র্যাকেট ছিল 3 আর টেনিস র্যাকেটের ভেলোসিটি ছিল 20। সো এইটা ছিল 3 ইন্টু 20, বাট টেনিস বলের ক্ষেত্রে কোনো মোমেন্টাম ছিল না। কথা বুঝতে পারছো? আর হ্যাঁ আফটার কলিশন যেটা হয়েছে যে টেনিস র্যাকেটের হয়ে গেছে 3 ইন্টু 18, বাট টেনিস বলের হয়েছে 0.25 ইন্টু ভি। এটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। কথা বোঝা গেছে? 3 ইন্টু 20 কত? হ্যাঁ 60। আর 60 থেকে তুমি 3 ইন্টু 18 কত? 72 মাইনাস করবা, দেন ডিভাইড করবা 0.25 দিয়ে। বুঝা যাচ্ছে আমার কথা? তো এটা কত আসবে? এটা আসবে -12 ডিভাইডেড বাই 0.25। আমি যদি ভুল না করি এটা আসবে -48 মিটার পার সেকেন্ড। এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে তুমি কিন্তু এই যে টেনিস র্যাকেটের যে ভেলোসিটি ডিরেকশন এটাকে তুমি পজিটিভ ধরছিলা। সো এটা যেহেতু নেগেটিভ আসছে তার মানে হচ্ছে হুম তোমার টেনিস বলটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ও সেটাই হওয়ার কথা, তুমি টেনিস বল ব্যাটটা অপোজিট যেদিকে আসবে ওটা অপোজিট ডিরেকশনেই যাবে। তো এইটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখন তুমি কিন্তু মোমেন্টাম অফ দ্য বল আফটার কলিশন বের করতে পারবা। কত হবে? 48 ইন্টু 0.25, এবং এটা 12 আসার কথা আর কি। বুঝা যাচ্ছে? 12 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ বুঝতে তো এই হচ্ছে পুরা ম্যাথটা আর কি। তো আমার মনে হয় যে এখানে আর, আচ্ছা এখন আর কি বলবো বলো, এটা তো শেষ হয়ে গেছে ম্যাথটা। তুমি এখান থেকে দেখো জিনিসগুলো মিলাই নিও। আচ্ছা আমি মনে হয় একটু ভুল করছি, আমার অ্যান্সার এদের সাথে মিলতেছে না। সো ভুল করার চান্সেস আছে, কারণ 3 ইন্টু 18 72 না, 3 ইন্টু 18 হচ্ছে 54। আমি এটা করার সময় ভুল করছিলাম, দ্যাটস ওয়াই আমারটা মিলে নাই। বুঝতে পারছো? 16 plus 54 6, and 6 by 0.25 should be 24. সো ওর ভেলোসিটি হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, আর বাকি জিনিসটা তো বুঝছোই, কেজি মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? এটা একটু ভুল করছিলাম, 3 ইন্টু 18 72 1। এটা পজিটিভ, হ্যাঁ পজিটিভ মানে হচ্ছে ব্র্যাকেট যেদিকে যাচ্ছে বা কর্ক সেদিকেই যাচ্ছে। আচ্ছা, অপোজিট ডিরেকশন আসলে কেন যাবে? কারণ র্যাকেট যেদিকে আমরা এই করি কর্ক তো সেদিকেই যায়। So, ঠিক আছে, works। বুঝা গেছে? বুঝি নাই, আরেকবার একটু বলা যাবে? না বুঝি নাই। কোন কোন পার্টটা লাস্টে কি বুঝো বললাম নাই? আমি একটু কোন কনফিউজ হয়ে পার্টটা গেলাম। বুঝো নাই বলো? এই লাস্টে লাস্টে শুনি নাই। মোমেন্টাম নিয়ে কি বললা যেটা আচ্ছা আমি ম্যাথটা আবার একটু বললাম? করাই, তাইলে তো তুমি ভালো বুঝবা। দেখো তুমি একটু মনোযোগ দিয়ে শুনো। এখানে আমি যেটা বলছি যে সাপোজ তোমার ধরো পরিশ্রম করার আগে যে টেনিস র্যাকেটটা ছিল সেটার হুম ম্যাস কত? 3। আর ওর ভেলোসিটি ছিল কত? 20। আর টেনিস যে বল তার তো কোনো আসলে কি ছিল না, ভেলোসিটি ছিল না, মোমেন্টাম শুড বি 0। আফটার কলিশন কি হুম হবে? 3 ইন্টু 18, আর ওর ভেলোসিটি আমি জানি না, ভি 0.25। বুঝা যাচ্ছে আমার কথা? তাহলে এখান থেকে তুমি 3 ইন্টু 20 হ্যাঁ 60, আর 3 ইন্টু 18 54, তুমি যে মাইনাস করো তাহলে এখান থেকে মোমেন্টাম পেয়ে যাবা। মোমেন্টাম আসবে 6 কেজি মিটার পার সেকেন্ড। বুঝা যাচ্ছে আমার কথা? আর যখন তুমি 16 এইটাকে হ্যাঁ বুঝতে পেরেছি। 0.25 দিয়ে ডিভাইড করবা তখন তুমি ম্যাস পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? মেস পার সেকেন্ড পেয়ে যাবে। তাহলে এখান থেকে হ্যাঁ আমার এখন কত আসবে? বুঝতে এখান থেকে আসবে 24 কেজি। তো এখানে কথা হচ্ছে যে তোমার ভেলোসিটি প্রথমে তুমি যেটা মানে তুমি ভেলোসিটিটা যেটা তোমার হচ্ছে এখান থেকে আসতেছিল যেটা, সেটা হচ্ছে যে তোমার আম, এটা এটা হচ্ছে তোমার ভেলোসিটি, রাইট? হুম সরি, এটা কেজি হবে, এটা কেজি হবে, তাহলে কেজি কেজি থেকে এটা মিটার পার সেকেন্ড হবে। তো এই ভেলোসিটি দেখো পজিটিভ, আর তোমার র্যাকেটের ভেলোসিটিও কিন্তু পজিটিভ। তার মানে র্যাকেট যেদিকে যাচ্ছে তোমার র্যাকেট, আসলে র্যাকেট বলা ঠিক না, টেনিস র্যাকেট আর কি, টেনিস র্যাকেট যেদিকে যাচ্ছে বলও সেদিকে যাচ্ছে। এটাই তো আসলে হওয়ার কথা, তাই না? আগেবার আমি একটু হুম ভুল হুম বলছিলাম। তো টেনিস র্যাকেট তুমি যেদিকে হিট করতেছো বল তো সেই দিকেই যায়। আসলে টেনিস খেলা যদি দেখো ওই তাহলে জানার কথা আর কি। টেনিস খেলা আমার অনেকদিন দেখা হয় না। সামনের দিকে। আগে হচ্ছে ইয়ের খেলা দেখতাম, তোমার রজার ফেদেরার খেলা দেখা হইতো, এখন দেখা হয় না অনেকদিন। আচ্ছা যাই হোক, বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, সো এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একটু দেখো। এখন ওরা হচ্ছে যে এখানে কিছু স্কেলার এবং ভেক্টরের কথাবার্তা ওরা আনছে আর কি। আচ্ছা এটাও তো কঠিন কিছু না, এটা আমি দেখাই দিচ্ছি এখনই। তবে তার আগে আরেকটা ছোট কনসেপ্ট আছে, ওইটা একটু পড়াইনি। এটা হচ্ছে তোমার, আমি একটু রেখে আসছিলাম ইচ্ছা করেই এই টপিকটা আগের দিন, আজকে পড়াবো বলে। সেটা হলো যে যখন কোনো একটা অবজেক্ট আসলে এরকম সার্কেল বা সার্কুলার পথ ফলো করে তখন আসলে তোমার কি হয়? গোয়িং রাউন্ড ইন সার্কেলস, রাইট?
তখন আসলে ওর ক্ষেত্রে এখানে ফোর্স বা এই ব্যাপার স্যাপার গুলো এরকম হয় আর কি। বা মুন আর্থকে সেন্টার করে ঘুরতেছে, আর্থ সানকে সেন্টার করে ঘুরতেছে, ওই জিনিসগুলোর ক্ষেত্রেও আসলে একটা এক্সেলারেশন থাকে, একটা ফোর্সের ব্যাপার স্যাপার থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা ওই জিনিসগুলোর ক্ষেত্রে বা কিভাবে কি হয় ওই মোশনটা নিয়ে পড়বো, এটাকে বলে সার্কুলার মোশন আর কি, বা রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন আসলে আমরা ইন্টারমিডিয়েট লেভেল অনেক কিছু পড়াই, বাট তোমাদের মনে হয় এত কিছু নাই। সো জাস্ট বেসিক কিছু কথাবার্তা আছে, ওগুলো একটু আমরা পড়াই নি, ঠিক আছে? হোয়াইট বোর্ডে গিয়ে পড়াই দিচ্ছি। এই পার্টটা আমি আগের দিন পড়াই নাই, কারণ আগের দিন পড়ালে আসলে এই ব্যাপারটা ভালো বুঝতা না। এই পার্টটা আসলে একটু ইয়ে, তো আমরা এই পার্টটা একটু এখান থেকে আমরা ফলো করি। এখানে যদি একটু ফলো করতে চাই, তো আমি প্রথমে দেখাই, সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট তোমার ধরো হচ্ছে যে লাইক, এটা একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো কোনো কিছু তুমি বাঁধছো, কোনো একটা স্ট্রিং বা রোপ ইউজ করে তুমি বাঁধছো, বেঁধে তুমি এভাবে ঘোরাচ্ছ। আমার কথা কি বুঝছো? বেঁধে তুমি এভাবে ঘোরাচ্ছ, হ্যাঁ তখন আসলে হ্যাঁ ব্যাপারটা কিরকম হবে দেখো, তখন সিনারিওটা হবে একটা এরকম, ও কিন্তু এইভাবে করতেছে। আর ধরো হচ্ছে যে তোমার, আমি যদি একটু অন্য কালার ইউজ করি, তোমার হচ্ছে ধরো এখান থেকে তুমি একটা সুতা দিয়ে এই অবজেক্টটাকে বেঁধে দিচ্ছ। এখানে দেখো এইখানে যে ম্যাচটা আছে, ধরো এখানে এমকেজির একটা ম্যাচ আছে, ও কিন্তু এইভাবে রোটেট করতেছে, রাইট? কথা বুঝতে পারছো? হ্যাঁ 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 এইভাবে একদম। এইভাবে যদি ও রোটেট করে, এভাবে যদি রোটেট করতে থাকে, সাপোজ ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে রোটেট করতেছে। আচ্ছা আমাকে একটু বলো তো, ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি রোটেট করতেছে, তাহলে কি ওর কোনো এক্সিলারেশন থাকবে? না আসলে থাকবে। কেন বলো তো? না ওই যে একটা সাইডে লাইক কিভাবে বুঝবো, এই যে লেফট সাইডে, বিকজ ওইটা away from the, না তাহলে তো সব দিকে শোনো, আমাদের আসলে কনসেপ্টটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। ভেলোসিটি কি ছিল বলো তো, স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভেক্টর, তার মানে ওর কিন্তু দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে ওর ম্যাগনিটিউড অর ভ্যালু, হুম অ্যানাদার ওয়ান ইটস ডিরেকশন। এখন আমরা বলছিলাম যে যখন তোমার ভেলোসিটির চেঞ্জ হবে তখন তুমি এক্সেলারেশন পাবা। তাহলে এক্সেলারেশন আমরা কখন পাই? যখন চেঞ্জ অফ ভেলোসিটি হয়। এখন কথা হচ্ছে ভেলোসিটির কি চেঞ্জ হবে? ও তো একটা স্কেলার কোয়ান্টিটি যদি হইতো তাহলে ওর শুধু ভ্যালু চেঞ্জ হলেই হইতো, বাট যেহেতু ও একটা হুম ভেক্টর, তাহলে ওর দুই ধরনের চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে ওর ভ্যালু চেঞ্জ হবে, অথবা ওর ভ্যালু ফিক্স থাকবে, ডিরেকশন চেঞ্জ হতে থাকবে, অথবা দুটাই চেঞ্জ হবে। এই ক্ষেত্রে বলতো, হুম ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, নাকি দুটাই চেঞ্জ হচ্ছে? আমি যেহেতু বলে দিচ্ছি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, ইন দ্যাট কেস ইউনিফর্ম তাহলে দুইটাই চেঞ্জ হচ্ছে if I'm not নো, wrong. নো, ইউনিফর্ম মানে তো ওর ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হচ্ছে না। সাপোজ আমি বললাম যে অবজেক্টটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ইউনিফর্ম ভেলোসিটিতে সে রোটেট করতেছে, তার মানে ওর ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওর চেঞ্জ হচ্ছে ডিরেকশন। কারণ দেখো, সাপোজ এই পয়েন্টে যখন ও ছিল, ওর ডিরেকশন ছিল এইদিকে। এটা সবসময় হুম সার্কুলার পথে যখন রোটেট করে তখন ট্যানজেনশিয়াল দিক বরাবর, ডিরেকশন বরাবর ওর ডিরেকশন কাজ করে। তাহলে যখন এইখানে থাকে তখন কিন্তু ওর এই দিকে ডিরেকশন, যখন এইখানে থাকে তখন কিন্তু এই দিকে ডিরেকশন, যখন এই দিকে থাকে তখন কিন্তু এই দিকে ডিরেকশন, আবার যখন এইখানে থাকে তখন এই দিকে ডিরেকশন, আবার যখন এইখানে থাকে তখন এই দিকে ডিরেকশন। তাহলে সারাক্ষণ কি ডিরেকশন চেঞ্জ হচ্ছে না? ডিরেকশন কিন্তু হ্যাঁ প্রতিটা মোমেন্টে, ডিরেকশন চেঞ্জ প্রতিটা হচ্ছে। পয়েন্টে চেঞ্জ হচ্ছে। সো অ্যাজ ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই তুমি একটা এক্সেলারেশন পাবা। এখন তুমি বলতে পারো যে, ভাইয়া ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কিভাবে পাবো? কারণ আমাদের এর ইকুয়েশন ছিল ডেল ভি বাই টি। তাহলে তো ভ্যালুর কোনো চেঞ্জ নাই, তাহলে তো এ জিরো হওয়ার কথা। বাট না, ও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই ওর ডিরেকশন চেঞ্জ হলেও এ চেঞ্জ হবে। বাট তখন এটা নর্মাল এ না, ওই এটাকে ডাকা হয় সেন্ট্রিপেটাল এক্সেলারেশন, অথবা এটাকে অনেক সময় সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউগাল নামেও ডাকা হয় আসলে, ঠিক আছে? দুটো একই জিনিস, ওয়ান কাইন্ড অফ। তো তুমি যে কোনো নামই ডাকতে পারো, সেন্ট্রিপেটাল অথবা সেন্ট্রিফিউগাল। এবং এইটার ভ্যালু হচ্ছে আমরা বলি এসি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস। যা হচ্ছে আমার কথা, এটা ওকে। এটা ভ্যালু করতে কাছে হ্যাঁ জানার দরকার নাই, জাস্ট এমনি পড়ালাম। তো এটা হচ্ছে এরকম। আর কোনো কনফিউশন আছে কিনা? এবং এই ফোর্সটা অলওয়েজ সেন্টারের দিকে কাজ করে, যেই পয়েন্টেই থাকুক না কেন সেন্টারের দিকে কাজ করে। এই ফোর্স, এই ফোর্স না সরি এক্সেলারেশন বলতেছি। তো এই এক্সেলারেশনটার জন্যই কিন্তু ওয়েভ ঘুরে। আর এই এক্সেলারেশনের যে ভ্যালুটা, এটা তো আমরা পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই আর। তারও 1 মিনিট, এটা তো আমরা পেয়ে গেলাম হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এখন এই যে সেন্ট্রিপেটাল যে এক্সেলারেশনটা, সেন্ট্রিপেটাল যে এক্সেলারেশনটা
একে তুমি যদি কি করো, একে তুমি যদি ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি যে ফোর্সটা পাবা এইটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স বা সেন্ট্রিপেটাল হ্যাঁ, ফোর্স, আর দ্য কিছু বলার মিডল কথা নেই, ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স। তার মানে এই এফসিডি ইকুয়েশন আসতেছে এম ভি স্কয়ার বাই আর, ওয়্যার আর ইজ রেডিয়াস, ভি ইজ। এই পর্যন্ত বুঝে গেছে কিনা বলো? হ্যাঁ, ক্লিয়ার? এই জিনিসটাই তোমার বইতে কিন্তু বলা আছে, ঠিক আছে? এই জিনিসটাই তোমার বইতে কিন্তু খুব ডিটেলসে বলছে। আমি জাস্ট তোমাকে আমার মতো করে পড়াই দিলাম, এখন তুমি বইটা একটু পড়বা আর কি। বুঝতে পারছো আমার কথা? হুম, এই যে এখানে হ্যাঁ, এগুলাই বলছে, যেমন ধরো তুমি যখন ওই যে হাতে ধরে যখন ঘোরাচ্ছ, তখন এই বরাবর টেনশনটা কাজ করতেছে, এবং এই টেনশনটাই হচ্ছে তোমার কি সেন্ট্রিপেটাল ফোর্স। আর এই যে এই ডিরেকশন বরাবর তোমার ভেলোসিটিটা কাজ করছে, বুঝতে পারছো? আবার ধরো যখন হ্যাঁ, আর্থ মুনকে সেন্টার করে ঘুরে, তখন কিন্তু মুন আর আর্থের মধ্যে এক ধরনের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। সো দিস গ্র্যাভিটেশনাল ফোর্স হুম, অ্যাকচুয়ালি দা সেন্ট্রিপেটাল ফোর্স। বুঝা গেছে? এই জিনিসগুলাই এরকম আর কি ব্যাপারটা। সো যেমন লাইক আমি তোমাকে একটা ম্যাথের মতো একটা ছোট জিনিস আমি নিজে হাতে করে দেখাই। সাপোজ ধরো এটাকে আমি এরকম বলতে পারি যে সাপোজ, সাপোজ ধরো এরকম যে সাপোজ আমি বললাম যে আমার এইটা হচ্ছে তোমার মুন, মুন হচ্ছে তোমার ঘুরতেছে, সেন্টারে হচ্ছে আর্থ আছে। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সটার ভ্যালু কত বলো তো? জি এম আর্থ, তারপর হচ্ছে তোমার এম মুন ডিভাইডেড বাই এদের মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স আর স্কয়ার। বুঝা যাচ্ছে আমার কথা? মানে এটা আরেক না, এটা আমি বুঝিনি, আরেকবার মানে উপরে যে ফার্স্টে গ্র্যাভিটেশনাল ফোর্স এম ই আর এম এ এন এম টা এটা একটু বুঝাই দিও। আচ্ছা, এই ফোর্স এসে এই কোশ্চেনটা তুমি আগে পড়ছো কিনা আমি জানি না। মানে এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে এভাবে বের করে জি ইন্টু আর্থের ম্যাস, তারপর হচ্ছে মুনের ম্যাস ডিভাইডেড বাই এদের ডিস্টেন্স আর স্কয়ার। এই ফর্মুলা কখনো পড়ছো? না, আমি মাত্রই দেখলাম এটা। আচ্ছা, যদি মাত্রই দেখো তাহলে আপাতত দেখো, মানে অত বোঝার দরকার নেই। এটা হচ্ছে বেসিক্যালি এই ইউনিভার্সে যে কোনো দুটো অবজেক্ট একে অপরকে অ্যাট্রাকশন করে নিউটনের ল অনুযায়ী, এবং সেই অ্যাট্রাকশন ফোর্স অ্যাকচুয়ালি এদের ম্যাসের মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল, এদের যে ডিস্টেন্স বিটুইন ডিস্টেন্স, এই বিটুইন ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্স প্রপোর্শনাল। আর জি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ওই জায়গা থেকে আসছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এই ফোর্সটা আচ্ছা, কি, এই ফোর্সটা হচ্ছে দ্য ফোর্স বিটুইন আর্থ এন্ড ম্যাস, অ্যাট্রাকশন ফোর্স বিটুইন আর্থ এন্ড ম্যাস। এইটাই কি তোমার বলো তো? এটাকে যদি আমি জি দিয়ে লিখি, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাই কি তোমার এখানে এফসি না? এটাই তো তোমার হুম, এফসি নাকি? এটাই যদি তোমার এফসি হয়, তাহলে আমি এটাও লিখতে পারি, আমি এটাও লিখতে পারি যে এফ জি, জি এম এম এন ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এটা হবে কি এম ই হবে না, এম এম হবে, এম এম হবে কিন্তু, কারণ বলো কি, এম মুন, এন বলতে কি বোঝায়? মুনের ম্যাস। আমি জাস্ট সিম্বল ও, ইউজ ও করছি, আচ্ছা, নাথিং এলস। এম এম দিয়ে বুঝাচ্ছি ম্যাস অফ আচ্ছা, মুন, আচ্ছা, আচ্ছা। এম ই দিয়ে বুঝাচ্ছি ম্যাস অফ আর্থ, নাথিং এলস। এটা জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য আমি আলাদা সিম্বল ব্যবহার করছি। So, যেহেতু মুন ঘুরতেছে, তাহলে তুমি এম ভি স্কোয়ার বাই আর এটা লিখবা, কারণ ঘুরতেছে তো মুন। হুম, আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা লিখতে পারবা। হুম, তাহলে এখান থেকে দেখো এইটা আর এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এইখান থেকে তুমি বাকি জিনিস, এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে তুমি কি লিখতে পারবা? তাহলে তুমি লিখতে পারবা হচ্ছে তাহলে তুমি লিখতে পারবা হচ্ছে এই বরাবর তুমি লিখবা হচ্ছে জি, এখানে লিখবা এম ই, এখানে হচ্ছে আর, এখানে লিখবা ভি স্কোয়ার। এখান থেকে কিন্তু তুমি ইজিলি কি বের করতে পারবা, ভিটা বের করে ফেলতে পারবা, ইফ ইউ নো জি এম ই এন্ড আর। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ ভাইয়া, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বুঝছি। দেখাইলাম, মানে এরকম জিনিসপাতি হয় আর কি, আর কিছু না। তো জি এই ভাইয়া। কনসেপ্টটা তোমার আগের দিন একটু বাকি ছিল, সার্কুলার পথের। এখানে আরো অনেক কথাবার্তা বলা আছে, আমার মনে হয় তুমি এগুলো নিচে পড়লে বুঝবা, তাই আমি খুব বেশি একটা বললাম না আর কি, ঠিক আছে? এই বিভিন্ন ছবি টবি দিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে, বাট মেইন যে কথাটা ছিল সেটা, তুমি কিন্তু বাসায় অবশ্যই বই পড়বা, তোমাদের বইগুলো কিন্তু বেশ ভালো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেওয়া। আমি তোমাকে অ্যাকচুয়াল থিওরিটা বুঝাই দিচ্ছি আমার মতো করে, বাট তুমি কিন্তু বাসায় অবশ্যই বইগুলো রিডিং করবা, এবং কোনো কিছু না বুঝলে আমাকে বলবা, কারণ এগুলো না পড়লে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আসলে কিভাবে হচ্ছে ওই জিনিসগুলো ভালো বুঝবা না। পরে কি তোমাদের ম্যাথ গুলো কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েল কেস সিনারিও বেসড হয়। আমার কথা কি বুঝতে পারছো? তো এই কারণে খুব জি, কেয়ারফুল থাকবে, ওই পার্টটা কিন্তু তোমার বুঝতে হবে। আমি প্রত্যেকটা কেস তো আর তোমাকে বসে রিডিং করাতে পারবো না, ওই কারণে আমি মেইন জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তুমি এবার বাসায় বসে ওগুলো হ্যাঁ, কিন্তু রিডিং করো, বাকিটুকু আমি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? আজকে তোমাকে আমি একটু কম পড়াবো, আজকে শরীরটা ভালো আছে না, আজকে মারাত্মক গরম, ঠিক আছে? আমাদের আমাদের হ্যাঁ, এদিকে গরম আছে, সব জায়গাতেই গরম হওয়ার কথা, মানে খুবই গরম, তারপরে আমার রাত্রে। এখানে তাও কম
গিয়েছিলাম হ্যাঁ, আসলে। আবার হচ্ছে আমি অনেক সকালে উঠছি তো আজকে সারাদিন একদমই ওরকম ঘুমাইছি, অল্প ঘুমাইছি, বাট কালকে আবার আমাকে সকালে উঠে একটু যাইতে হবে পাসপোর্ট অফিসে, তো অনেক কাজকর্ম আছে, তো আজকে এই কারণে একটু কম পড়াবো আর কি। আচ্ছা, সো আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়লাম, তোমার কিছু হোমওয়ার্কও দেওয়া আছে, মোমেন্টাম টোমেন্টাম, তারপর হচ্ছে তোমার আদার জিনিসগুলো আমি পড়াইছি। ওকে, এগুলো সব মোমেন্টাম কলিশন এটাও পড়ানো আছে। তারপর আচ্ছা, ইচ এন্ড এভরিথিং পড়ানো আছে। এই স্কেলার ভেক্টর থেকে আমরা নেক্সট দিন শুরু করবো, ঠিক আছে? স্কেলার ভেক্টরে তেমন কিছু আচ্ছা। পড়ার নেই আসলে, বাট ভেক্টর কিছু অ্যাডিশনাল ব্যাপার স্যাপার আছে, ওগুলা আমি একটু তোমাকে নেক্সট দিন পড়াবো। এটা পড়ালেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? এটা পড়ালেই জি। মোটামুটি চ্যাপ্টারটা শেষ। এরপর হয়তো আমরা কিছু প্রবলেম সলভ করবো এখানকার, পরে আমরা হয়তো টম ডানকানের বইটা একটু দেখবো, দেখে আমরা এই যে এখানে চলে যাবো টার্নিং ইফেক্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি টার্নিং ইফেক্ট তো হ্যাঁ, আসলে তোমরা আগে যে আরেকটা, চ্যাপ্টারটা পড়ছো। হ্যাঁ, বলো, কিছু বলতেছো? না 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 না, বলো হয়েছে। তাহলে এই টার্নিং ইফেক্ট যেটা, এই টার্নিং ইফেক্ট কিন্তু আসলে তুমি আগের চ্যাপ্টারে যা পড়ছো ওইগুলো ওইটারই একটা কন্টিনিউশন। বাট এখানে আমরা একটু ডিফারেন্ট কিছু জিনিসপাতি দেখবো, মজা আছে টার্নিং ইফেক্টের এইটা। সো এইটা আমরা পরবর্তীতে পড়বো। এইখানে কিছু সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ ম্যাস, এসব কথাবার্তা বলা আছে, কনসেপচুয়াল। এই টপিকগুলো আমার অনেক ফেভারিট, কারণ এগুলা সবসময় ইন্টারেস্টিং হয়। So, এগুলো আমরা দেখবো। তারপর আছে কি, তারপর আছে হচ্ছে তোমাদের ফোর্সেস অ্যাক্টিং অন সলিডস, আচ্ছা স্প্রিং, স্প্রিং টাইপ কথাবার্তা আছে, ওকে, এগুলা নিয়ে আমরা দেখবো তারপরে চ্যাপ্টারে। প্রেসার, ডেনসিটি, এগুলা নিয়ে আমরা দেখবো। আচ্ছা, তারপর এনার্জি স্টোরস এন্ড ট্রান্সফর্মস আছে, এটাও ছোট একটা চ্যাপ্টার, ওকে, এটা দেখবো আমরা। এরপরে কি আছে, এনার্জি রিসোর্সেস। আচ্ছা, এই চ্যাপ্টারটা মনে হয় থিওরিটিক্যাল, এখানে তেমন কিছু পড়ানোর নাই। ডুইং ওয়ার্ক, এখানে ওয়ার্ক ডানের চ্যাপ্টার, এখানে পড়ানো অনেক কিছু আছে। তারপর আমরা কাইনেটিক পার্টিকেল ম্যাটার অফ, এই যে এই যে ব্রাউনিয়ান মোশনে চলে যাব। এটা গ্যাস টাইপ চ্যাপ্টার, এটা গ্যাস চ্যাপ্টার আমরা দেখবো। লাস্টে হচ্ছে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, এইটা দেখবো। এরপর আস্তে আস্তে আসলে আমরা একটু অ্যাডভান্স টপিকে যাবো হালকা, বুঝতে পারছো? তোমার নিষাদ ভাইয়া মনে হয় এইখান থেকেই পড়াইছিল নাকি? আমাকে বলতেছিল যে ও এগুলা লাস্ট, পড়ে, এগুলো পড়ো হ্যাঁ নাই? হ্যাঁ, এগুলো পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বলছিল যে আমি লাস্টের দিকে টপিক গুলো ওকে সব পড়াইছি। হুম। ও যেহেতু পড়াইছে তাহলে একটু ভালো বুঝবে আমি পড়ানোর সময়, বাট লাস্টের দিকে টপিক গুলো বেশি ইন্টারেস্টিং আর কি, তো এভাবে চলবে আস্তে আস্তে আর কি। এখানে অনেক টপিক আছে আসলে, যাই হোক। বাট সামনের দিকে চ্যাপ্টার গুলো অনেক ছোট ছোট, আর এগুলো যদি এখন যা পড়েছে এগুলো যদি ভালো বুঝো সামনে বুঝতে একটু সুবিধা হবে এই আর কি। আচ্ছা, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে ওগুলো করো, নেক্সট দিন সবগুলো হোমওয়ার্ক একসাথে চেক করবো আর এটা করে দিন, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট পড়া হবে হচ্ছে তোমার কবে জানি, সোমবার, ঠিক আছে? ঈদ কবে? ঈদ হচ্ছে 17th এখন। আচ্ছা, ঈদ হচ্ছে নেক্সট মানডে, এই মানডে নেক্সট মানডে, ঠিক আছে? আচ্ছা, মানডে পড়ো। আচ্ছা, ও ঈদ তুমি, আমরা তো অনলাইনে পড়ি আসলে, এখানে ঈদ টিদ আসলে তো আমার একটা ম্যাটার করতেছে না। তো হ্যাঁ, এই 15 তারিখ পর্যন্তই পড়বো আর কি, ঠিক আছে? তারপর হয়তো ওকে। বা আমরা এই মানডে তো আসলে ঈদের দিন নিশ্চয়ই পড়বো না, তারপর টুইসডে তো পড়বো না অবশ্যই, এরপর ওয়েডনেসডে যদি তোমার ভালো লাগে পড়ো, আর আদারওয়াইজ আমরা আবার নেক্সট উইক থেকে শুরু করবো আর কি, ঠিক আছে? 15 পর্যন্ত পড়াচ্ছি, এটা শিওর আর কি। ওকে, তাইলে আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।